হচ্ছে আমরা দেখেছি আমাদের দুজন কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় বাবু সুপ্রিয় মাননীয় দেবশ্রী চৌধুরী যখন ত্রাণ নিয়ে যাচ্ছিলেন সেই বিপদ এলাকায় সুন্দরবনে তাদেরকে জেটি থেকে আটকানো হচ্ছে, নামতে দেওয়া হয় লোক নিয়ে এসে ধাক্কাধাক্কি করা হচ্ছে। পরিস্থিতি যাই হোক না কেন মমতা ব্যানার্জি এবং তার পার্টি রাজনীতি করেছে। তাই এই ভয়ঙ্কর পরিস্থিতিতে সাধারণ মানুষের দুঃখকে তো আমরা লাঘব করতে পারছি না, তাদের সঙ্গে আছি, সহযোগিতা করছি আমাদের সামর্থ্য মতো, তাকে ব্যবধান করা হচ্ছে। আর তাই এই পরিস্থিতি সরকারকে দেওয়ার মতো কিছু নাই। আমরা ধিক্কার জানাচ্ছি, আজকের দিনটাকে আমি কালো দিন বলে ঘোষণা করছি এবং মমতা ব্যানার্জির 9 বছর পূর্তি উপলক্ষে 9টা বিন্দুতে তাকে আমরা চার্জশিট, সেই 9টা বিন্দু আমি আপনার কাছে প্রশ্ন রাখছি। এই সমস্ত ম্যাটার যেটা আজকে এই 5টা বিন্দু 9টা বিন্দুর উপরে চার্জশিট তৈরি হয়েছে সেটা আপনাদের সামনে আমরা রাখছি। আর এটা মিডিয়া গ্রুপে আপনারা পেয়ে যাবেন সমস্ত বিষয় লেখা। আমি খালি হেডলাইন গুলো বলে দিচ্ছি কি কি বিষয়ের জন্য চার্জশিট। এখানে যে 9টা পয়েন্টে আমরা চার্জশিট দিচ্ছি তার প্রথম হচ্ছে করোনা সংকট, স্বাস্থ্য সংকট, এ বিষয়ে মমতা ব্যানার্জিকে আপনি। দ্বিতীয় হচ্ছে আমফান এবং মমতা সরকারের অপরাধ। তৃতীয় হচ্ছে তৃণমূলের রেশন দুর্নীতি, এটাও ঐতিহাসিক দুর্নীতি হয়েছে মনে রাখা। তারপরে হচ্ছে ভেঙে পড়া আইন শৃঙ্খলা এবং গণতন্ত্র বিরোধী। পরের বিন্দু হচ্ছে রাজ্যের ভেঙে পড়া অর্থনৈতিক অবস্থা এবং শিল্পের ঢাকা। তারপরে রাজ্যের ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থা, কৃষক বিরোধী মমতা, কাটমানি ও দুর্নীতির মমতা, হিন্দু বিরোধী এবং শরণার্থী বিরোধী মমতা। এই 9টি ক্ষেত্রে যে ধরনের অব্যবস্থা এবং দুর্নীতি যেভাবে হয়েছে এবং তার জন্য মানুষের যে কষ্ট হয়েছে, পশ্চিমবঙ্গ সব দিক দিয়ে পিছিয়ে যাচ্ছে, মানুষ হাহাকার করছে, আমরা বাধ্য হয়েছে 9টি বিষয়ে রাজ্য সরকারকে সচেতন করতে। সাধারণ মানুষের তরফ থেকে আমাদের কাছে যে ধরনের প্রশ্ন সমস্যা এসেছে সেটা আমরা লোকসভাকে তুলে ধরি। কদিন ধরে আমি কয়েকটা তথ্য দিচ্ছিলাম, অনেকে জিজ্ঞেস করছিলেন যে টাকা কেন আপনারা বলছেন কেন্দ্র সরকারকে অ্যাকাউন্টে পাঠান। এখনো শোনা যাচ্ছে আমাদের এই রাজ্যের বিভিন্ন মন্ত্রী বিভিন্ন রকম তথ্য দিচ্ছেন যে তারা কেন্দ্র সরকারের কাছে তাদের কত পাওনা আছে, ৫৫,০০০ টাকা করেছে, ৪৮ করেছে, ৪২,০০০ টাকা। আমি জানি টাকাটা কোন কোন বিভাগে কি কি হেডে আছে, বাকি সেটা কেউ বলেন না, তারা সব টাকা চাইছে। আর টাকা পান না কেন তার একটা নমুনা আয়লা হয়েছিল ৯ সালে। ১০ সালে কেন্দ্র সরকার, তখন বিজেপি সরকার ছিল, তারা একটা টাকা অ্যালটমেন্ট করেছিলেন ৫,০৮৩ কোটি টাকা আয়লার পরে যে পুনর্গঠন ও উন্নয়নের। রাজ্য সরকার হাতে পেয়েছিল ১৩,১৩৩৯ কোটি টাকা। তাতে খরচা করে ৫২৫ কোটি টাকা ইউটিলাইজেশন সার্টিফিকেট জমা দিয়েছিল, কিন্তু ৮১৪ কোটি টাকার কোন খবর নেই হিসাবে। তারপরে যে টাকাটা বাঁচল ১৩৩৯ কোটি টাকা পাওয়ার পরে ৫,০৮৩ কোটি টাকার যে ব্যালেন্স বিরাট বড়, সেই টাকাটা রাজ্য সরকার নেয়নি কেন? তখন আমরা পিকচারে ছিলাম, কারণ যে টাকা তারা পেয়েছে তারা খরচা করতে পারেনি বা খরচা করার হিসাব দেননি, তাই আর টাকা চাওয়া নিচ্ছিল না। এই রেকর্ডটা করতে দিচ্ছি, আর এটা মমতা ব্যানার্জি সরকার এত খরচ পেয়েছে, তারা টাকা পেয়েছে, সেই জন্য তারা খরচা করে হিসাব দিতে পারেনি। এছাড়াও নদী বাঁধ সংস্কার ইত্যাদির জন্য কিছু টাকা এসেছে, সে টাকার কোনো হিসাব নেই। এবং যেটা আজকে আমাদের রাজ্যের ওয়েবসাইট থেকে পাওয়া যাচ্ছে যে বলেছেন যে টাকা এসছে, সে টাকা খরচা করতে পারেন রাজ্য সরকার দেখাচ্ছে পড়ে আছে টাকা কিসের জন্য। ইরিগেশন যে ছিল সেই টাকা ৫,০৩২ কোটি টাকা এখন পড়ে আছে, এটা তারা স্বীকার করে যেটা আমরা বানিয়ে বলছিলাম। তো এই হচ্ছে এই সরকারের ট্র্যাক রেকর্ড। খরচা করতে পারে, খরচা করতে পারলে হিসাব দেন না, কিন্তু টাকা ডিমান্ড করতে থাকেন লোককে বিভ্রান্ত করার জন্য, এখন সেটা করে যাচ্ছেন। তো আজকে আমি এখানে কিছুক্ষণ আগে গিয়ে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রেস করেছেন, অনেকগুলি কথা আগে থেকে আমরা বারবার বলছিলাম তার একটা খণ্ডন করছেন। তিনি স্বীকার করেছেন যে ৬ কোটি লোক ডাল পেয়ে গেছে। আমাদের খাদ্যমন্ত্রী বারবার বলছেন চাল গম লাখ লাখ টন এসছে, ডাল আসতে দেরি হয়েছে,
চাল নাই ডাল নাই বলছেন, চাল এসছে কবে সেটা পৌঁছে দেননি। এখন মুখ্যমন্ত্রী বলেছেন যে 10 কোটির মধ্যে 6 কোটি লোক ডাল পেয়ে গেছেন, বাকিটা আমরা কেন্দ্র সরকারকে বলছি, কি ডাল এটা ঠিক করতে পারে না। এবং তিনি আমরা শুনলাম যে যেদিন ঝড় চলছিল সেদিন বিকালবেলা ঘোষণা করলেন যে 3 কোটি লোককে আমরা সরিয়ে নিয়ে গেছি, 3 লাখ। তারপরে বললেন যে আমরা 5 লাখ লোককে সরিয়েছি। এখন শুনলাম 8,13,000 লোককে সরিয়েছি। কোনটা ঠিক? যখন যেটা মনে হয় সেটা বললেন, এর কোনো বাস্তব ভিত্তি নাই। সেজন্য সরকার কেবল ধোঁকা দিয়ে চলছে, কেবল লোককে ভুল বোঝাচ্ছে। আর মানুষ এক সপ্তাহ পরে হাহাকার করছেন জলের জন্য, বিদ্যুতের জন্য, ফোনের যোগাযোগ নাই, শান্ত হতে পারছে না, খেতে পারছে না, পাড়ায় পাড়ায় বিক্ষোভ চলছে। আর সিএস এর ঘাড়ে চাকরি দিচ্ছেন, অত দোষটা নিজেরা মানতে চাইছেন। আর তার পরিণাম কি হচ্ছে, তারা যে মিথ্যা বলছেন তার পার্টির লোকেরা সেটা স্বীকার করছে। মন্ত্রীদের মধ্যে ঝগড়া, এমএলএদের মধ্যে ঝগড়া, নিজের মতো মতান্তর, এই অবস্থায় পৌঁছে। কারণ তাদের সাধারণ কর্মীদের, এমএলএদেরকে সাধারণ মানুষের সামনে দাঁড়াতে হচ্ছে, জবাব দিতে হচ্ছে। জবাব দেওয়ার তাদের নাই, সরকার কাছ থেকে যোগ্য জবাব পাচ্ছেন না, মানুষের কাছে তাদের কাছে অপ্রীতিকর অবস্থা করছে এই বর্তমান পরিস্থিতি। তাই আজকে আমরা এই দিন থেকে বেছে নিচ্ছি সরকারের ভুলটা ধরিয়ে দিয়ে মানুষের যে দুঃখ কষ্টটা সামনে তুলে ধরা, এটা একটা কথা আমরা বলাচ্ছি। পরিযায়ী শ্রমিক নিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন যে রাজ্যকে না জানিয়ে মুহুর্মুহু ট্রেন পাঠানো হচ্ছে, আমরা আগে থেকে জানলে কোয়ারেন্টাইনের ব্যবস্থা করতাম, করিনি, করেছে টাস্কফোর্স, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছেন। দেখুন, ওনারা বলেছেন যে 26 তারিখ অব্দি আমরা আমফান ঝড়ের যে দুর্যোগ সেটা নিয়ে ব্যস্ত থাকবো, অর্থাৎ 26 তারিখ অব্দি সরকার কোনো ট্রেন না হয়। আজকে কত তারিখ? 27। আজকে 27 তারিখ ট্রেন আসছে, আপনারা নিশ্চয়ই প্রস্তুত আছেন। আর কেন্দ্র সরকার বলেই দিয়েছেন যে কেন্দ্র রাজ্যকে জিজ্ঞেস না করে ট্রেন পাঠাবে। এই যখন ট্রেনের কথা বলা হলো, মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন 105টা ট্রেন আমরা চেয়েছি, যদিও রেলমন্ত্রী বলেছেন তাদের কাছে কোনো আর এরকম চিঠি যায়। এখানকার চিফ সেক্রেটারি নাকি মহারাষ্ট্র গভর্নমেন্টকে চিঠি পাঠিয়েছেন যে ওখান থেকে আমাদের লেবারদের আসতে দিন। 8 মে চিঠি গেছে, এটা বলেছিল। তো আজকে যদি মহারাষ্ট্র সরকার আসার অনুমতি দেয়, ওনারা নিচ্ছেন না। কেন্দ্র সরকার ট্রেন দিয়ে পাঠিয়েছে, তারা নিচ্ছেন না কেন? টাকা হচ্ছে না। সমস্ত রাজ্যগুলির যারা পরিযায়ী শ্রমিক, যারা হচ্ছে শিল্পাঞ্চলে ছিলেন, তারা প্রায় 15 দিন ধরে ওখান থেকে প্রস্থান করছেন। 50 লাখের কাছাকাছি শ্রমিক নিজের নিজের রাজ্যে নিজের নিজের বাড়িতে পৌঁছে গেছে। এক একটা রাজ্য 100, 200, 400 ট্রেন নিয়েছে। পশ্চিমবঙ্গ 7টা, তারপর ঢাকা 19টা, আজকে আরো বেশ কয়েকটা ট্রেন আছে, আমাদের 50টা ট্রেন আপনার আসছেই। কেন আপনারা নেবেন না সেটা বলতে পারছেন না। নিলে কি ব্যবস্থা হবে? কারণ নেবেন না ঠিক করে রেখেছেন, তাই তাদের জন্য কোনো চিকিৎসার ব্যবস্থা নেই, কোনো ট্রেনের ব্যবস্থা নেই, ব্যবস্থা নেই। আজ যখন রাজ্য কেন্দ্র সরকার ঘোষণা করে দিয়েছে যে অবস্থায় শ্রমিকরা আছেন, কালকে আপনারা জানেন গাড়ি অ্যাক্সিডেন্টে আমাদের মাত্রা শ্রমিক মারা গেছে। তার ট্রাক, বাস, হেঁটে যে যেভাবে করছে পালিয়ে আসে, সেই যে অপ্রীতিকর অবস্থা, রাস্তায় মারা যাচ্ছেন, অসুস্থ হচ্ছেন, তা তাই কিনে। তাই কেন্দ্র সরকার বাধ্য হয়েছে তাদেরকে বাড়ি পৌঁছে দিতে। কারণ অন্যান্য রাজ্য সরকার তাদেরকে ফেরত দিয়েছেন। এই সরকার তাদের পাঠানো টাকা এখানে ফাইল করে, কিন্তু তাদের দায়িত্ব নেবেন না। এটা খুবই অমানবিক। শ্রমিকরা আসছেন, তাদের ব্যবস্থা করতে হবে। এবং আমার কাছে আমাদের একাধিক পঞ্চায়েত এবং প্রধান আমাদের আছেন, রাজ্য সরকার পঞ্চায়েতকে বলেছে আপনারা সেখানে যারা শ্রমিকরা আছেন তাদের ব্যবস্থা দেখুন। অতএব আপনারা দেখছেন না, তাদেরকে থার্মাল টেস্ট করুন, পাঠিয়ে দিন জেলা এলাকায়, সেখানে লোকেরা দেখবেন এবং তারা স্কুলে আছেন, কিন্তু নেবেন না, এটা ঠিক করে দেন। আমার মনে হয় তারা একটু ভয় পাচ্ছেন যে সংক্রমণ হবে। সারা দেশের সরকার নিয়ে তার জন্য চিকিৎসকের ব্যবস্থা করা উচিত, কিন্তু কতদিন তারা ওইখানে নিরান্ন হয়ে পড়ে থাকবেন এটাও ভাবতে হবে। এই জন্য কেন্দ্র সরকার পাঠিয়েছে, তাদের ব্যবস্থা করতে হবে। মালদা গ্রিন জোন ছিল, পরিযায়ী আসার পরে সেখানে বেড়েছে বলে দাবি করছে। পরিযায়ী না এলেও বাড়ছে অনেক। ভাইরাস কিভাবে ছড়াচ্ছে এখন নিশ্চিত নাই, কিন্তু এটাও ঠিক যে আমাদের দেশে চিকিৎসা করার পরে সুস্থ হওয়ার সংখ্যা বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি। হতে পারে আমাদের রেসিডেন্স পাওয়া ভালো, বা কেন্দ্র সরকারের যে সহযোগিতা, বিশেষ করে অন্যান্য রাজ্যে পশ্চিমবঙ্গে মৃত্যু হার বেশি আর চিকিৎসকীয় সুস্থতার হার কম। কারণ সারা ভারতবর্ষে কেন্দ্র সরকারের নির্দেশে আয়ুষ বিভাগের দ্বারা হোমিওপ্যাথি, আয়ুর্বেদিক চিকিৎসা দ্বারা লাভ পাওয়া যাচ্ছে, ফলে অনেকে সুস্থ হয়ে উঠছে। কিন্তু এখানকার রাজ্য সরকার আয়ুষকে অনুমতি দেয়নি চিকিৎসা, এই জন্য এখানকার মৃত্যু হার অনেক বেশি ছিল অন্যান্য রাজ্যে, ভারতবর্ষে তথা বিশ্বের চেয়ে বেশি। এটা একটা ব্যাপার।
সেই জন্য ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন্দ্র সরকার যদি বা অন্য রাজ্য সরকার আটকাতে পারে, আমাদের চেষ্টা করতে হবে। দায়িত্ব ছাড়তে পারি না আমরা। তাতে রাস্তায় গাড়ি চাওয়া পরে মারা যেতে বাড়ি এসে লোকের সামনে আর সুস্থ হওয়াটা মানে অনেক ভালো। সেই সরকার এখন দায়িত্ব থেকে পারবে। প্রধানমন্ত্রীর হস্তক্ষেপের কথা কি? অবশ্যই প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ তো না চাইতেও হয়েছে। কেন্দ্রীয় দল এখানে এসেছিল, তার সঙ্গে তারা কি ব্যবহার করেছেন সেটা ইতিহাস হয়ে গেছে। তারা নাকে চোখে জল হয়ে 10 দিন পরে ফেরত গেছেন। যে চিঠি ওনারা লিখেছেন সেটা আমরা জানি, সেই ইতিহাস। সেই জন্য অবশ্যই এটা ভালো কথা, প্রধানমন্ত্রীর সহযোগিতা চেয়েছেন। সহযোগিতা চাওয়ার প্রয়োজন হয় না। এই ঝড় যেদিন আসবে সেদিন এবং তার আগের দিন পর্যন্ত এখানে 25টা এনডিআরএফ টিম পৌঁছে গেছিল। রাজ্য সরকার চায়, আর তারা 25 জায়গায় ডিপ্লয় হয়ে গিয়ে গঙ্গা সাগর থেকে উত্তরবঙ্গ অব্দি তারা কাজ করেছেন। রাত্রি 12টার পরে ঝড় থামার সঙ্গে সঙ্গে তারা পুরো নিয়ে করাত নিয়ে নেমে কাজ সাফাই করেছেন, রাস্তা প্রসার করেছেন। রাজ্য সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের টিম, মন্ত্রী, অফিসার কাউকে দেখা যায়। এবং তারপরে ইশারা করতেই সেনা নেমে গেছে। সেনা নামার পরে কলকাতা সল্টলেক এলাকা গাছ কাটা হয় এবং লোক যাতায়াত করতে পারে। সেই জন্য ওনারা চাইছেন না কেন, এই প্রশ্ন হবে। সেনা নামতে 4 দিন লাগলো কেন? কারণ হয়তো পরিস্থিতি বুঝতে পারেননি বা সদিচ্ছা নেই। হয়তো সেই পুরনো মনের মধ্যে গ্লানি ছিল। যারা সেনাকে তোলাবাজ বলেছিলেন সংকটের সময় সেনার সহযোগিতা কি করে নেবেন, কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের জীবনের স্বার্থে এই এটা সহযোগিতা না উচিত। আজকে যদি মনে বলে থাকেন, আমার মনে হয় পরিষ্কার করে বলা উচিত কেন্দ্র সরকারকে কি কি সাহায্য লাগবে। কিডনি থেকে ক্লিপ থেকে সব দেওয়া হয়েছে। এখানে আইসিএমআর এর সবচেয়ে বেশি টেস্ট হওয়ার মতো তাদের ক্ষমতা ছিল, তাদের রেকমেন্ডেশন ছিল। কয়েকদিন স্যাম্পল পাঠানোর মতো স্যাম্পল পাঠানোর নিজস্ব সেন্টার করেছেন ওরা। দেখা যাচ্ছে আমরা ভালো পারি, ভালো কথা ভাবতে হবে। তাও এখানকার যে টেস্টিং রেট এখন পিছিয়ে আছে। কেন্দ্র সরকার সহায়তা করতে রাজি আছে। নিঃসন্দেহ যে না উচিত, তাহলে এখানকার মানুষের জোর তৈরি করা। সম্ভবত পরিযায়ী নিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে। পরিযায়ী নিয়ে আমি বলছি করোনা ইস্যু, পরিযায়ী ইস্যু, ডিজাস্টার হোক, সব ব্যাপারে কেন্দ্র সরকার না চাইতেই সহযোগিতা করছে। আমরা জানি এখানে সরকার যখন ট্রেন দিচ্ছিল না, মাননীয় রেলমন্ত্রী বিদ্যুৎ গোয়েল টুইট করেছিলেন, প্রেস করে বলেছিলেন যে আমরা তো 16টা ট্রেন রেডি রেখেছি, এরা 7টা নিয়ে ক্লান্ত হয়ে গেছে। রাজি ছিল না দিতে। তারপরে বলছে 105টা চেয়েছেন মুখ্যমন্ত্রীর মুখে মুখে চিঠি দেন, 105টা তো রোজ ট্রেন যাওয়া উচিত। 1 মাসের মধ্যে বা 2 মাসের মধ্যে 3 মাসের মধ্যে 105টা কেন? শুধু তাই নয়, আমার মনে হয় এই যে বিদেশ থেকে বিমান সেবা শুরু হয়েছে বন্দে ভারত, বহু জায়গায় বাঙালিরা মিডল ইস্টে প্রচুর সংখ্যায় বাঙালিরা আমাদের কাজ চলে গেছে। তারা আমাদের ফোন করছেন, বলছেন এই ব্যাপারে রাজ্য সরকারের হস্তক্ষেপ করে কেন্দ্রকে বলা উচিত যেন বিভিন্ন বিদেশ থেকে ডাইরেক্ট কলকাতাতে বিমান আসে। কেন আসছে আমি জানি না। রাজ্য সরকারের আগ্রহ করা উচিত। বাংলাদেশ থেকে আসতে পারে, দুবাই থেকেও আসতে পারে, কারণ সেখানকার মানুষদেরও ফিরে আসার অধিকার আছে। সারা দেশ থেকে হাজার হাজার মানুষ আসতে পারে, কলকাতায় আসা উচিত। সেই ব্যাপারে নিশ্চয়ই কেন্দ্রীয় উড়ান মন্ত্রীকে চিঠি লেখা উচিত, যাতে অন্যান্য দেশ থেকে বাঙালিরা এখানে আসে। আজকে মুখ্যমন্ত্রী একদিকে যখন প্রধানমন্ত্রী হস্তক্ষেপ চাইছেন, অন্যদিকে বলছে যে সিএসসির কাজে তারা দুঃখিত এবং এই লোডশেডিং নিয়ে রাজনীতি করা হচ্ছে। ইঙ্গিত আপনাদের দিকে। ভারতীয় জনতা পার্টি এখন রাজনীতি করে, আমি দায়িত্ব নিয়ে বলছি। আমরা রাজনীতি করতে পারি কিন্তু করিনি, কারণ আমরা সেবা করছি। আমাদের কর্মীরা এখানে নেতারা বসে আছেন, সবাই খেয়ে গেছে, আটকানো হয়েছে, আমাকে আটকানো হয়েছে। আমাদের হাজার হাজার কার্যকর্তা ওখানে চিড়ে চাল থেকে জল দিচ্ছেন এবং তাদেরকে মারও খেতে হয়েছে, পুলিশ অ্যারেস্টও করেছে। সেই জন্য আমরা করিনি, আমরা সহায়তা করেছি। শুধু নয়, আমি নিজে নেমেছি পুরো কথা নিয়ে, আমার সঙ্গে কায়ন্তরা ছিলেন, আমরা সবাই থেকে কাজ পরিষ্কার করেছি। অন্যান্য কার্যকর্তারা নিজের নিজের এলাকায় সাধারণ মানুষের সঙ্গে হাত মিলিয়ে যান, সেবা করছেন। কিন্তু টিএমসির কোনো নেতাকে দেখতে পারিনি সেবা করতে। তারা রাজনীতি করছেন, ছবি তুলেছেন, নাহলে পরস্পরের ঠ্যাং ধরে টানাটানি করছেন। রাহুল পান্ডিয়ার, রবি হাকিমের বক্তব্য বা অন্যান্য এমএলএদের বক্তব্য। সুজিত বসু মন্ত্রী নিজের পয়সায় থেকে নিজের চেষ্টায় তিনি পেল অর্ডার নিয়ে এসে সেবা করছেন। সরকার কোথায় গেল? এই জন্য আমাদেরকে দেখাতে হবে না। আর যদি বেশি এটা চলে, মানুষের কষ্ট হয়, আমরা কিন্তু রাজনীতি করবো। কেউ বলতে পারেন বিজেপি কোথাও বিক্ষোভ দেখিয়েছে, কোথাও বাধা নিয়েছে। হ্যাঁ, আমরা বিজেপির ভূত অবশ্য সব জায়গায় দেখছেন। বিনা কারণে আমাদের কর্মীদের অ্যারেস্ট করা হচ্ছে, ভয় দেখানো হচ্ছে, হ্যারাসমেন্ট করা বলেছি। এরা সব জায়গায় একটা বলি পাঠাচ্ছে বাজার। রেশন ব্যবস্থা ভেঙে পড়লো, পার্টির নেতারা রেশন চুরি করলেন, দোষটা হলো খাদ্য সচিবের কাছে চলে গেল। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়লো, নার্সরা ডাক্তাররা বিক্ষোভ দেখালেন, অন্য রাজ্যের নার্সরা পালিয়ে গেলেন,
বাংলা ছেড়ে প্রাণের ভয়ে 10 টাকা হলো স্বাস্থ্যবিধি ট্যাক্স করে দেওয়া হলো। কলকাতা কর্পোরেশনের পিছনে দরজা দিয়ে বাসি মেয়রকে বসিয়ে দেওয়া হলো, লুট শুরু হলো। তাও কাঠ মাছ সরানো টাকা বিদ্যুৎ নেই, জল নেই, 10 টাকা হলো। এখানকার কর্পোরেশনের যিনি কমিশনার আছেন তাকে করে দেওয়া হলো। আর একটা এই যে এতদিন চলছে মানুষের উপর বিক্ষোভ করার জন্য একটা বলি পাঠার দরকার ছিল, সেটা সিএসসি কে পাওয়া যায়। সিএসসি এর কাছ থেকে টাকা নেবেন, সিএসসি যিনি মালিক তাকে আপনি পদ্মভূষণ কি বঙ্গভূষণ পুরস্কার দেবেন, আপনার আঁকা পেঁচার ছবিটা তিনি 1 কোটি টাকা দিয়ে কিনবেন। আর কি কি বলবো, অনেক কিছু ঘটনা আছে। তাকে বিদেশে নিয়ে যাবেন সঙ্গে করে, তার আপনার প্রতিনিধি আপনার বিমানে যাবেন, অনেক ঘটনা আছে। যেখানে আপনি সাবমিট করবেন সেখানে তারা ভালো করে বসে থাকবেন, সামনে আপনার সম্মান বাড়াবেন, ওজন বাড়াবেন। আর যখন ফাঁদে পড়েছেন তাকে তাদের ঘরে চাকরি দেবেন, ছেলে মেয়েদের চাকরিও দেওয়া যাবে ওখানে, সব না হবে সুবিধা। আর যখন হয়েছে কাজের সময় কাজে আর কাজ করলে হয়। এই রাজনীতিটা মোটামুটি বহুদিন ধরে। এখানে তো সিএসসি কে বলে পাঠা করা হলো, রুরালের গ্রামের দিকে কি হবে? আমরা 7 দিন ধরে ফোনে কথা বলতে পারছি না জেলার সঙ্গে, সেখানে বিদ্যুৎ নাই, কোন চার্জ হচ্ছে না, লোক তো কষ্ট করতে পারেন গ্রামের লোক, তারা জলের জন্য মারামারি করছেন না, তারা আলোর জন্য মারামারি করছেন না, একটু চাল ডালের জন্য ত্রিপলের জন্য বলছেন, সেটাও যায়নি। সেটা কি সিএসসি তো নয়। এখানকার আমি বলেছিলাম রাজ্যের ডিজাস্টার ম্যানেজমেন্ট মিনিস্টার আছেন, সেখানে তারা কোথায়? পার্টির নেতারা, পঞ্চায়েত, জেলা পরিষদের লোকেরা কোথায়? কাউন্সিলররা কোথায়? তাদের কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। আমার মনে হয় তাদের যে এমএলএ দেখতে গিয়ে জনরসের শিকার হয়েছেন ত্রিপুরে, সেখান থেকে বিজেপি রাজনীতিতে হাত মজা হচ্ছে। কত আর বলির পাঠা খুঁজবেন, সব জায়গায় অজুহাত। এবার কিন্তু আর মুখ বাজানো সম্ভব। প্রধানমন্ত্রী হস্তক্ষেপে মুখ্যমন্ত্রী কোর্ট আক্রমণ যেটা বলেছেন আপনাকে বলছি, প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে আমি বলেছি চুনে হয়ে সরকার তো হাম ক্যাশে চোর सकते हैं। অমিত শাহ এই কারণে, এবং অমিত শাহের সঙ্গে ফোনে কথা হয়েছিল, আমি তাকে বলেছিলাম এরকম বলে আপনারাই সামলান, আমরা সামলাতে না পারলে আপনারা সামলান। না, সেটা তো বাংলার লোক চাইছে যে আপনি দয়া করে ছাড়ুন, আমাদের নিঃশ্বাস নিতে দিন, শান্ত দিন, অনেক কাজ করছেন, বিশ্রাম করুন। কিন্তু আমি বলছি যে কোন सरकार के ऊपर भागेनी, चुने हुए सरकार का ऊपर लोगों का भरोसा था, मुझे लगता है थोड़ा बहुत अभी बचा हुआ है, कब तक रहेगा भगवान जाने, लेकिन उनकी व्यवहार ऐसी रहेगी तो वो भी नहीं रहेगा। और चुने हुए सरकार के साथ क्या व्यवहार करते हैं अभी मेदिनीपुर में चलिए, ওখানে আমাদের যে পঞ্চায়েত সমিতি জিতেছি আমরা আমার লোকসভা ক্ষেত্রের মধ্যে, সেই পঞ্চায়েত সমিতি 2 বছর হয়ে গেল এখনো তৈরি করতে দেওয়া হয়নি, যেহেতু বিজেপি জিতেছে। তো ঝাড়গ্রামে এরকম করতে করতে বাধ্য হয়ে কবিগুলো আমার বাড়ি যেখানে, সেখানে বাধ্য হয়ে তারা করেছেন। আর এখানে এখনো আমাদের কেসিআইতে এখনো সেই তৈরি করতে হয়নি। সেই জন্য উনি যেন গণতন্ত্র কথা না বলেন, ভূতের মুখে রাম নাম শুনতে আমরা হবে। উনি তো সবে এখনো বাধ্য হয়ে এখানে ট্রেন ঢুকে যাচ্ছে আর আটকাতে পারছে না। উত্তরপ্রদেশ যদি 400 বেশি ট্রেন চালাতে পারে, ওরা যদি 35 লক্ষ 40 লক্ষ লেবার নিয়ে সামলাতে পারে, মহামারী হয়। আপনি আপনার স্বাস্থ্য ব্যবস্থাকে রেডি করেননি, আপনার খাদ্য ব্যবস্থাকে রেডি করেননি, কারণ আপনি ঠিক করে খবর উঠতে দেবেন। আজ যখন লোকেরা চলে আসে তাদেরকে দেখালো, তার জন্য কেন্দ্রের সহযোগিতা চান। কেন্দ্র যদি ডিজাস্টার ম্যানেজমেন্ট লোক পাঠাতে পারে, যদি কেন্দ্রীয় টিম পাঠাতে পারে, নিশ্চয়ই ডাক্তার ইত্যাদির জন্য টিম পাঠাবে এবং সহযোগিতা করবে। তার জন্য আপনাকে বলতে, আপনি আপনার সরকার আপনার পার্টিকে পিকের হাতে তুলে দিতে পারেন, যেহেতু প্রশাসক নেই, কেন্দ্রের হাতে তুলে দিন। তাহলে সেদিন একদিন আসবে যেদিন আপনার দর্শকের ভূমিকা পালন করবেন, আর অন্য কেউ এসে শাসন করবে। ঠিক আছে, ঠিক হতে পারে। ওনারা যেটা মনে করছেন যে হয়তো এত সুবিধা নাই বা অন্য জায়গাতে এসে এত রিস্ক নাই। আমাকে সেদিন হাইওয়েতে আটকানোর গাড়ি, আমার বলে জোন চেঞ্জ করা যাবে না, আমার দুটোই রেড জোন, আপনি আমাকে আটকাবেন। বললেন না, রেড জোনের মধ্যে আবার 3টে জোন আছে, কোথায় দাগ কেটেছে আমাকে দেখান। আপনার মনে মনে জোন ঠিক করে নিচ্ছেন না, সেটা খালি দিলীপ ঘোষের জন্য হাজার হাজার গাড়ি চলে যাচ্ছে, লোক যাচ্ছে। এখান থেকে ওনাদের এমপি দেব, তিনি 5 কড়াই গিয়ে ঘুরে আসতে পারেন, কোনো কোয়ারেন্টাইন হয় না, লকডাউন উল্লঙ্ঘন হয় না। মাননীয় মন্ত্রী মহামন্ত্রী পার্থবাবু ঝাড়গ্রাম দিয়ে ফিরে আসতে পারেন, তার জন্য কোনো লকডাউন হয় না। এখানকার এমপিরা ঘুরে আসতে পারেন, কোনো লকডাউন হয় না। দিলীপ ঘোষ বেরোবেই যাবে, লকডাউন ভেঙে যায়। এই যে ডবল স্ট্যান্ডার্ড, এই যে রাজনীতি,
এটা হচ্ছে ওনাদের ঠকানোর কারণ, আর এটা খুবই নিন্দনীয়। গণতন্ত্রের কোনো জায়গা নেই। আর এইসব করার পরে যারা এসব ভালো ভালো কথা বলে, আমাদের দয়া হয়। এটা আপনাদের অনেক বিধায়ক বা সাংসদদের কোয়ারেন্টাইনে চিঠি ধরানো হচ্ছে সুপ্রিম কথা বলে। হ্যাঁ, শুনেছেন আমাদের মাননীয় জগন্নাথ সরকার রানাঘাটের এমপি তাকে নাকি কোয়ারেন্টাইনে নোটিশ করানো হচ্ছে। আমরা এইসব যে সরকার, কেন্দ্র সরকার আইন মানে না, তারা আইন মানে কেন কোয়ারেন্টাইনে দেখা হওয়ার ওখানকার পুলিশ অফিসার কি, আমি চ্যালেঞ্জ করছি, তোমাকে কে অধিকার দিবে? তুমি কোয়ারেন্টাইন নোটিশ করাবার কে? তুমি লকডাউন কাউ করতে পারো না, পাড়ার লোককে সামলাতে পারো না, তোমার পুলিশকে লাঠি দিয়ে ফিরে আসে, তুমি আমাকে আইন দেখাতে এসছো। আমি বলছি আমার কোনো কর্মীরা কোনো কোয়ারেন্টাইন কোনো লকডাউন মানে না, ঠিক করে আমি দেখে নিচ্ছি। আর কাজ যেটা করবো যাচ্ছি, দেখা যাবে মাঠে পরীক্ষা কাজ করতে হবে। আপনারা লকডাউনের যে সময় এই বিষয়টা কে মেনেছে পশ্চিমবঙ্গে? মমতা ব্যানার্জি মেনেছেন? যেদিন থেকে লকডাউন হয়েছে সেদিন 200 লোক নিয়ে রাস্তায় ধরে বেরিয়ে, তার বিহারের যারা ভোটার আছে অতি প্রিয়জন, তারা তো কোনদিন মানেন। তারা বলছে পুলিশকে পিটিয়ে দেখিয়ে দিচ্ছে, তারা আইন টাইম মানে না। সেজন্য আমাদেরকে এখানে আইনের কথা শেখানো হয়। আমি তো 2.5 মাস বসে আছি, আমি জেনেই কথা, কিন্তু আমি জানি না। তার ওখানকার দিদিমণি চামচা বেচারা বলছিল দিলীপ ঘোষ কোথায়। দিলীপ ঘোষ তো কোথায় সেটা সবাই জানে। আপনারা সামলাতেও পারবেন না, করতেও দেবেন না, এটা চলতে পারে না। সেই জন্য আমরা বেরোবো, যাবো, আমিও যাবো। আজকে আমাদের মাননীয় এমপি জয়ন্ত রায়কে আটকানো হয়েছে, তারা ওখানে ধর্ণা দিচ্ছেন, এবং সব জায়গায় আমরা যাবো কাছে। আর বিজেপিকে সামলান, আর করোনা আর আমফানকে সামলান, এটি কথা সামলান। Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel.